আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ তোমাদের সামনে ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে প্রচুর কোয়েশ্চন কমন পেয়ে যাবে। আমি আনসার সহিতে দিয়ে দিলাম। এসএমএস মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম সব মিডিয়ামের জন্য কোয়েশ্চন এবং আনসার একসাথে আছে, দেখে নেবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত। কারণ আমি প্রথম ইংলিশ, তারপরে এসএমএস, তারপরে বেঙ্গলি দিয়েছি, দেখে নেবে এক একটা প্রশ্ন আনসার দেওয়া আছে। আর যারা এগুলোর প্রশ্ন অলরেডি শেখা আছে তোমরা বুক থেকে শিখে নিতে পারবে, আর আমার এখান থেকে শিখতে পারবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর আমার চ্যানেলটা নতুন দেখে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। আরেকটা দিয়ে দেবো, এই দুইটা থেকে মোটামুটি কোয়েশ্চেন কমন পড়ে যাবে। আর ম্যারাথন একটা ক্লাস করবো কালকে ম্যারাথন ক্লাসের মধ্যে সব কোয়েশ্চেন পেপার একসাথে দিয়ে দেবো, দেখে নেবে। চলো শুরু করছি আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সোশ্যাল সায়েন্স 2026 কোয়েশ্চন এবং আনসার ডেসক্রিপশন পার্ট। এমসিকিউ দিচ্ছি না, এমসিকিউ অলরেডি দিয়ে দিয়েছি, আরেকটা এমসিকিউ দেবো, দুইটা এমসিকিউ দেখলে হয়ে যাবে তোমাদের। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 1 নম্বর প্রশ্ন দেখো, স্বদেশী আন্দোলনের সময় জাতীয় শিল্পের উদ্যোগের বিকাশ কীভাবে হয়েছিল সংক্ষেপে বর্ণনা করো। 4 মার্কে এসেছে। তারপরে দেখো, ভারতের আইন অমান্য আন্দোলন কখন আরম্ভ হয়েছিল, আইন অমান্য আন্দোলনে গান্ধীজির ভূমিকা বর্ণনা করো। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা। তারপরে নেক্সট প্রশ্ন, ফুলগুড়ি ধাওয়া কখন সংঘটিত হয়েছিল, অসমীয়া ইতিহাসে এই ঘটনার গুরুত্ব কেন গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, রায়ত সভা সমূহের উদ্দেশ্য এবং ভূমিকা সম্পর্কে একটি আলোচনা করো। রায়ত সভা কি, ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরে স্বদেশী আন্দোলনে অসমের ভূমিকার বিষয়ে সংক্ষেপে বিবরণ দাও। বা অস্ট্রিকদের ভারতীয় সংস্কৃতিতে যে কোনো 3টি অবদান লিখো। অসমের বৈষ্ণব সাহিত্যের বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লিখো। সম্পদ পরিবর্তনশীল উদাহরণসহ ব্যাখ্যা করো। 4 মার্কের সবগুলো আনসার দেওয়া আছে, দেখে নেবে। গোলকীয় উত্তাপ কি, ইহার কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর, এক হলো গোলকীয় উত্তাপের বৃদ্ধি কি, এটার 1 মার্ক, আর কারণগুলো হলো 3 মার্ক, টোটাল 4 মার্ক। তারপরে নেক্সট প্রশ্ন, মহাসাগরের তলভাগে ভূ-অব্যয় সম্পর্কে সংক্ষেপে বিবরণ, 5 মার্ক। তারপরে পৃথিবীর স্থলমণ্ডল এবং জলমণ্ডলের বিষয়ে সংক্ষেপে বর্ণনা করো, 5 মার্কের প্রশ্ন। অসমের মন্তর ঔদ্যোগিক উন্নয়নের কারণগুলি আলোচনা করো, 5 মার্কের। তারপরে অসমের অর্থনৈতিক উন্নয়নে রেল পরিবহন ব্যবস্থার প্রদত্ত সুবিধাসমূহের বিষয়ে লেখো, 5 মার্কের। নেক্সট, অসমে একটি নকশা মানচিত্র আঁকো এবং তাতে নিচে দেওয়া 2টি নাম চিহ্নিত করো, প্লাস্টিক ঔদ্যোগিক পার্ক আর তৃতীয় জনবহুল নগরী। তারপরে সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্র, আমি সবগুলো দিয়েছি, ডিগবয় লিখবে। প্লাস্টিক উদ্যোগিক কেন্দ্র কোথায় অবস্থিত, দেখে নেবে। প্লাস্টিক উদ্যোগিক কেন্দ্র আশা করি কামরূপ কি হবে, কামরূপে অবস্থিত। কামরূপ যেটা গ্রাম আছে এটার মধ্যে। আর তৃতীয় জনবহুল নগরী কোনটা, ডিব্রুগড় হবে, ডিব্রুগড়, ঠিক আছে। তারপরে কেবল অন্ধ পরীক্ষার্থীর জন্য অসমে অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থার সুবিধাসমূহগুলি কী কী। তাই 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ কিভাবে প্রকাশ পেয়েছে, সংক্ষেপে লেখো, 3 মার্কের। অথবা দিয়ে সংসদীয় গণতন্ত্র বলতে কী বুঝো, ভারতের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে ভারতের সংসদীয় পদ্ধতি সরকারের যে কোনো 2টি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করো। আনসারগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ডেসক্রাইব দ্য ন্যাশনাল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ডিউরিং দি স্বদেশী মুভমেন্ট। স্বদেশী মুভমেন্টের সময় জাতীয় শিক্ষা কীভাবে বিকাশ হয়েছিল, দেখো লেখা আছে, বয়কট, তারপরে এস্টাবলিশমেন্ট অফ নিউ এন্টারপ্রাইজেস, তারপরে এলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সবগুলো শিখে নেবে, পোস্ট করে লিখে নেবে। নেক্সট, সিভিল ডিসিপ্লিন মুভমেন্ট, রোল অফ গান্ধী और সুভাষ চন্দ্র বসু। গান্ধী ও সুভাষ চন্দ্র বসুর কী রুল ছিল সিভিল ডিসিপ্লিন মুভমেন্ট বিং কত সালে হয়েছিল, মার্চ 12, 1930। এক্সপ্লেন দেওয়া আছে। গান্ধীজ ইন মুভমেন্ট, গান্ধীর মুভমেন্টটা কী ছিল দেখে নাও, লিডারশিপ, স্ট্র্যাটেজি, এরপরে নেগোসিয়েশন। তারপরে দেখো, ওর দিয়ে রুল অফ সুভাষচন্দ্র বসুর ফ্রিডম স্ট্রাগল ইন ইন্ডিয়া। ফ্রিডম স্ট্রাগল ইন্ডিয়া আসতে পারে, এক্সপ্লেন আছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ। তারপরে দেখো, রেডিক্যাল অ্যাপ্রোচেস, ইন্সপিরেশন। তারপরে নেক্সট 3 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দ্য ফুলগুড়ি ধাওয়া টেক প্লেস,
Why is the event important in the history of Assam? ফুলকি দাহ 1861 সালে হয়েছিল অক্টোবর 1861 when the ফুলগুড়ি ধাওয়া take place অক্টোবর 1861 এক্সপ্লেনেশন দেওয়া আছে নেক্সট what is the event important in the history of Assam? Symbol of resistance. তারপরে দেখো স্বদেশী আন্দোলনের সময় আর জাতীয় শিল্পের উদ্যোগের বিকাশ অসমীয়া মাধ্যমের জন্য দেখে নাও ভারতের আইন অমান্য আন্দোলন আরো গান্ধীজির ভূমিকা স্টেপ 1 স্টেপ 2 দেওয়া আছে দেখে নাও ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা ভেরি ইম্পর্টেন্ট ফুলগুড়ি ধাওয়া কিয়ত সংগঠিত হয়েছিল ইয়ার গুরুত্ব তারপর দেখো বাংলা ভাষায় স্বদেশী আন্দোলনের সময় অসম জাতীয় শিল্পের বিকাশ কিভাবে হয়েছিল স্বদেশী আন্দোলনের সময় ব্রিটিশ পণ্য বয়কট এবং দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত বঙ্গ কেমিক্যাল এই সময় একটি উল্লেখযোগ্য উদ্যোগ তারপরে দেশীয় ব্যাংক বীমা কোম্পানি এবং নেভিগেশন কোম্পানিও প্রতিষ্ঠিত হয়েছিল যা অর্থনৈতিক স্বনির্ভরের দিকে একটি পদক্ষেপ ছিল তারপরে ভারতে আইন অমান্য আন্দোলন এবং গান্ধীজির ভূমিকা ভারতে আইন অমান্য আন্দোলন 1930 সালে 12 মার্চ শুরু হয়েছিল 1930 সালের 12 মার্চ মহাত্মা গান্ধী ডান্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেছিলেন এই আন্দোলনে গান্ধীজির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অহিংস ও সত্যাগ্রহের নীতি আন্দোলন পরিচালনা করেন লবণ আইন ভঙ্গ করে তিনি ব্রিটিশ সরকারের একচেটিয়া অধিকারীকে চ্যালেঞ্জ জানান তার নেতৃত্বে এই আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ করে গান্ধীজি আরউইন চুক্তির মাধ্যমে তিনি আন্দোলনে স্থগিত করেন এবং গোলটেবিল বৈঠকে যোগ দেন নেক্সট 2 নম্বর প্রশ্ন ভারতে আইন অমান্য আন্দোলনে এবং গান্ধীজির ভূমিকা ভারতে আইন অমান্য আন্দোলন 1930 সালে 12 মার্চ অনুষ্ঠিত হয়েছিল এই আন্দোলনে গান্ধীজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অহিংসা এবং সত্যাগ্রহ নীতি আন্দোলন পরিচালনা করে লবণ আইন ভঙ্গ করে তিনি ব্রিটিশ সরকারের একচেটিয়া অধিকার চ্যালেঞ্জ জানায় গান্ধীজি আরউইন চুক্তির মাধ্যমে স্থগিত এবং গোলটেবিল বৈঠকে যোগদান দেয় তারপরে সুভাষচন্দ্র ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা ছিল অত্যন্ত সাহসী এবং প্রভাবশীল সুভাষচন্দ্র বসু ছিলেন একজন জাতীয় নেতা এবং আজাদ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা তিনি মহাত্মা গান্ধী অহিংসা নীতির পাশাপাশি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনে বিশ্বাসী ছিলেন তিনি জার্মানি ও জাপানের মতো বিদেশি শক্তির সাহায্যে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করেন তার প্রতিষ্ঠিত আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল বিশেষ করে ইম্ফল ও কোহিমা যুদ্ধে ফুলগুড়ি ধাওয়া এবং গুরুত্ব ফুলগুড়ি ধাওয়া 1861 সালে সংঘটিত হয়েছিল অসমের ইতিহাসে এই ঘটনাটি গুরুত্ব কারণ কি এটি ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসমের জনগণের প্রথম অহিংস গণ অভ্যুত্থান এই বিদ্রোহে ব্রিটিশ সরকার ভিত কাঁপিয়ে দিয়েছিল এবং ভবিষ্যতে জাতীয়তা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল এই ঘটনার ফলে ব্রিটিশ সরকার কিছুটা হলেও এদের নীতি পুনর্নির্বাচন করতে বাধ্য হয়েছিল ফুলগুড়ি ধাওয়া এবং এর গুরুত্ব ফুলগুড়ি ধাওয়া 1861 সালে সংঘটিত হয়েছিল অসমের ইতিহাসে এই ঘটনাটি গুরুত্বপূর্ণ কারণ কি ব্রিটিশ আফিম চাষের উপর কর আরোপ করে এবং অন্যান্য দমনমূলক নীতির বিরুদ্ধে কৃষকদের একত্রিত করেছিল এটি প্রমাণ করেছিল যে অসমের জনগণ তাদের অধিকারের জন্য লড়াই করতে প্রস্তুত ছিল এই ঘটনার ফলে ব্রিটিশ সরকার কিছুটা হলেও তাদের নীতি পুনর্রচনা করতে বাধ্য হয়েছিল 4 নম্বর প্রশ্ন অবজেক্টিভস এন্ড রুল অফ দ্য রায়ত্ব সভার অবজেক্টিভস এন্ড রুলটা কি অবজেক্টিভস কি ছিল দেখবে এবং রুল কি ছিল কি আছে দেখে নাও প্রাইমারি অবজেক্টিভ
protest against the রুলটা কি আছে দেখে নেবে। The rule of the Assam's in স্বদেশী মুভমেন্ট, আসাম স্বদেশী মুভমেন্টে কি আছে, বয়কট আছে, প্রটেস্ট আছে, প্রটেস্ট অফ দ্য ইন্ডিজিয়াস গুডস। তারপর দেখো নেক্সট, কন্ট্রিবিউশন অফ দ্য অফ এসটিস টু ইন্ডিয়ান কালচার, এগ্রিকালচার, তারপরে ল্যাঙ্গুয়েজ, তারপরে কালচার, রিসোর্সেস ইজ ডাইনামিক এক্সপ্লেন দেখে নেবে, চেঞ্জ ইন ইউটিলিটি, টেকনোলজি ইনফ্লুয়েন্সেস, রাজ্য সভার উদ্দেশ্য এসএমসি দেখে নাও, অথবা দিয়ে প্রশ্ন, স্বদেশী আন্দোলন অসমের ভূমিকা দেখে নেবে, অস্ট্রিকের ভারতীয় সংস্কৃতির অবদান, ভাষা, কৃষি পদ্ধতি, সামাজিক রীতিনীতি, অথবা বৈষ্ণব সাহিত্য, সম্পদ পরিবর্তনশীল দেখে নাও, রায়ত সভার সময় উদ্দেশ্য এবং সম্পর্কে লেখো, রায়ত সভাগুলোর উদ্দেশ্য কি ছিল, কৃষকদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং তাদের সংগঠন করা, কৃষকদের আইনি সহায়তা প্রদান করা এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা করা, সামাজিক অর্থনৈতিক উন্নতির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, স্বদেশী আন্দোলনে অসমের ভূমিকার বিষয়ে সংক্ষেপে লিখো, স্বদেশী আন্দোলন অসমের ভূমিকা, অসমের ছাত্র এবং যুবক সমাজের এই আন্দোলনে অগ্রণী ভূমিকা করেছিল, বিদেশি পণ্য বয়কট ও স্বদেশী পণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছিল, এই আন্দোলনে অসমের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলেছিল, অস্ট্রিক শহরে ভারতীয় সাংস্কৃতিক আরও তিনটি অবদান, অস্ট্রিক শহরের তিনটি অবদান কি, ভাষা, ভারতের বিভিন্ন আদিবাসী ভাষা যেমন মুন্ডারি এবং সাঁওতালি অস্ট্রিক ভাষা পরিবারের অন্তর্গত, কৃষি, ধান চাষ এবং কিছু সবজি চাষ পদ্ধতি ভারতের অস্ট্রিকদের মধ্যে প্রচলিত হয়েছিল বলে মনে করা হয়। তারপরে দেখো অসমের বৈষ্ণব সাহিত্যের একটি টিকা, বৈশিষ্ট্য, এই সাহিত্যের মূল বিষয় ছিল এক স্বর্ণ ধর্ম এবং ভক্তিবাদের প্রচার, শঙ্করদেব রচিত কীর্তন ঘোষ এবং মাধবের রচিত নাম ঘোষ এই সাহিত্যের প্রধান স্তব্ধ, এই সাহিত্যে অসমীয়া ভাষার সংস্কৃতি সমৃদ্ধ করে এবং মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা উন্মেষ ঘটিয়েছিল। তারপরে সম্পদ পরিবর্তনশীল ব্যাখ্যা, উদাহরণ, আদিম যুগে কয়লা, পেট্রোল এবং ব্যবহার ছিল না, তখন এগুলির সম্পদ ছিল, কিন্তু আধুনিক শিল্প যুগে এগুলি প্রধান সম্পদে পরিণত হয়েছে, এগুলির প্রযুক্তিগত উন্নতির ফলে নতুন নতুন সম্পদ আবিষ্কার হচ্ছে এবং পুরনো সম্পদের গুরুত্ব কমে যাচ্ছে, মানুষের চাহিদা, জ্ঞান এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে সম্পদের ধারণা পরিবর্তন হয়। তারপরে হোয়াট ইজ গ্লোবাল ওয়ার্মিং বিং এক্সপ্লেইন ইট কজেস, গ্লোবাল ওয়ার্মিং কি, কজেসটা কি দেখে নেবে, গ্লোবাল ওয়ার্মিং লং টার্ম হিটিং অফ দ্য আর্থ অ্যান্ড ক্লাইমেট সিস্টেম দেখে নেবে সবগুলা, এক্সপ্লেইনটা কি, কজেস অ্যান্ড গ্রিনহাউস গ্যাসেস, হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কাজ কি কি আছে দেখে নেবে। তারপরে ডিসকাস দ্য ব্রিফ অ্যাবাউট দ্য টোপোগ্রাফস অফ দ্য ওশেন ফ্লোর, তারপরে এক্সপ্লেন দেওয়া আছে দেখে নেবে। briefly describe about the earth, লিথোস্ফিয়ার এন্ড হাইড্রোস্ফিয়ার কি কি আছে, লিথোস্ফিয়ার এবং হাইড্রোস্ফিয়ার, write about the causes of the slow industrial development in Assam, স্লো কেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা আসামের মধ্যে,
geographical isolation, unlimited local market, lack of capital, flood problem. Write about the advantage and wrote about the railway transport system, economic development of Assam. Explain, improve the concentrative effective of good transport. তারপরে ইন্ডাস্ট্রিয়াল বুস্ট, তারপরে ইরিগেশন। গুলিকে উত্তাপ বৃদ্ধি কি ইহার কারণসমূহ লিখো, দেখে নেবে, ব্যাখ্যা দেওয়া আছে। সাগর মহাসাগরের ভূ অব্যয় সম্পর্কে সংক্ষেপে এটিকে বর্ণনা করো। পৃথিবীর স্থলমণ্ডল এবং জলমণ্ডলের বিষয়ে সংক্ষেপে বর্ণনা দেখে নাও। স্থলমণ্ডল জলমণ্ডল এসএমএসে। অসমের মন্তর ঔদ্যোগিক উন্নয়নের কারণগুলি কি? পুঁজি আরম্ভ, পরিবহনের সমস্যা, বাজারের সীমাবদ্ধতা, রাজনৈতিক অস্থিরতা। অসমের অর্থনৈতিক উন্নতি, রেল পরিবহন ব্যবস্থা আনি দিয়া সুবিধাসমূহ বিষয়ক লিখো। তারপরে কৃষি, সামরিক পরিবহন, বাজার সংযোগ, কাঁচামাল সরবরাহ। গোলকীয় উত্তাপ বৃদ্ধি কি ইহার কারকসমূহ উল্লেখ করো। গোলকীয় উত্তাপ বৃদ্ধি প্রধান কারকগুলি। মহাসাগরের তালিকা, ভূ অব্যয় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। মহাসাগর তলদেশে ভূ অব্যয়গুলি হলো মহাদেশের সোপান, মহাদেশের ঢাল, গভীর সামুদ্রিক সমভূমি, সমুদ্র খাত, মধ্য মহাসাগরীয় শৈলশিরা। ব্রিফ ডেসক্রাইব অ্যাবাউট দ্য আর্থ, লিথোস্ফিয়ার অ্যান্ড হাইড্রোস্ফিয়ার। পৃথিবীর স্থলমণ্ডল এবং জলমণ্ডলের বিষয়ে লেখা। স্থলমণ্ডল, লিথোস্ফিয়ার, এটি পৃথিবীর কঠিন বাহিরাবরণ বা ভূত্বক এবং উপরে গুরুমণ্ডল দিয়ে গঠিত। এই মহাদেশ এবং মহাসাগরের তলদেশে জলমণ্ডল, এটি পৃথিবীর উপরিভাগের সমস্ত জলরাশিকে নিয়ে গঠিত হয়েছে। অসমের মন্তর ঔদ্যোগিক কারণগুলি কি? মূলধনের অভাব, তারপরে দুর্বল পরিকাঠামো, রাজনৈতিক অস্থিরতা, ভৌগোলিক বিচ্ছিন্নতা। রাইট অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ দ্য রেলওয়ে ট্রান্সপোর্ট। রেলওয়ে ট্রান্সপোর্ট অ্যাডভান্টেজটা কি আছে? অসমের অর্থনৈতিক রেল পরিবহন ব্যবস্থার অসুবিধাগুলি কি? দ্রব্য পরিবহন, কম খরচে এবং দ্রুত পণ্য পরিবহন সম্ভব হয়েছে। বাজার প্রবেশাধিকার, স্থানীয় পণ্য দেশের অন্যান্য বাজারের সাথে বুঝতে পেরেছে। তারপরে কর্মসংস্থানের দ্বারা সৃষ্টি, রেল ব্যবস্থা দ্বারা রেল পর্যবেক্ষণ এবং পর্যায়ক্রমে কর্মসংস্থার সুযোগ তৈরি করে দিয়েছে। তারপরে রাইট অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ inland of water transport of Assam. Advantage of transport in Assam are: it is the economic and environment. It helps of the reading. নেক্সট প্রশ্ন, অসমের অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা। অসমের অভ্যন্তরীণ জল পরিবহনের ব্যবস্থার সুবিধা। অসম অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থার সুবিধাগুলি কি? কম খরচে, পরিবেশের অনুকূল, গুরুত্বপূর্ণ নদীর ব্যবস্থা, মালবাহী ভাবে উপযোগী। তারপরে অসমের অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থার সুবিধাগুলি হলো ভারী পণ্য পরিবহনে সক্ষম, পরিবেশ বান্ধব, ভিড় কমায়, প্রাকৃতিক সুবিধা। Explain the briefly how the ideals of the Indian Constitution have been manifested in the preamble. কি কি আছে আনসারগুলো দেখে নাও। সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেট, অবজেক্টিভস গুলো দেওয়া আছে। What is mean by the parliamentary democracy? Explain. Definition আছে। Features of the Indian parliamentary system.
ভারতীয় সংবিধানের আদর্শ কি কিভাবে প্রকাশ পায়? সার্বভৌমত্ব, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, গণরাজ্য। তারপরে দেখুন সংসদীয় গণতন্ত্র কি? দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। ভারতীয় সংবিধানের আদর্শ বাস্তবায়নে কিভাবে প্রকাশ পেয়েছে? ভারতের অভ্যন্তরীণ বাহ্যিক বিষয়ে স্বাধীনতা, ক্ষমতা, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে পৃষ্ঠপোষকতা করে না এবং সকল ধর্মের প্রতি নিরপেক্ষ। গণতান্ত্রিক সরকার গণরাজ্যের দ্বারা নির্বাচিত হয়। প্রজাতন্ত্র রাষ্ট্রপ্রধানের উত্তরাধিকার সূত্রে নির্বাচিত হন বরং পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন। সংসদীয় গণতন্ত্রের বৈশিষ্ট্য রাষ্ট্রপতি নামমাত্র শাসন। তারপরে মন্ত্রিপরিষদের যৌথ দায়বদ্ধতা। মন্ত্রিপরিষদের যৌথ সংসদীয় নিম্নকক্ষ লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। লোকসভার আস্থা হারালে মন্ত্রিপরিষদ পদত্যাগ করতে হয়। রাজনৈতিক সমরূপতা। সাধারণত মন্ত্রিপরিষদের সদস্যরা একই রাজনৈতিক দলের বা জোট হন, যা সরকারের স্থিতিশীলতা নিশ্চিত করে। এটা হলো তোমাদের সোশ্যাল সায়েন্স ইম্পর্টেন্ট কোশ্চেন পেপার। আমি আনসার সহিত দিয়েছি। ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, ইন্সপিরেশন পাওয়া যায় এবং